প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট। দর্শক, বরাবরের মতো আজও হাজির হয়েছি বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে। এবং আজ দর্শক আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগ নির্ণয়, নিডল বায়োপসি এর ভূমিকা নিয়ে। আর্থ্রাইটিস সম্পর্কে অনেকেই জানেন এবং আমাদের এই আয়োজনগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলি। এই আর্থ্রাইটিস রোগগুলো আসলে সঠিক সময়ে ডায়াগনোসিস করা এবং চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রোগটি নির্ণয়ে আসলে নিডল বায়োপসির ভূমিকা কতটুকু, নিডল বায়োপসিটা কি, সেই বিষয়ে আসলে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। তিনি এমবিবিএস এফসিপিএস মেডিসিন, এমজি রিউমাটোলজি, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার আছেন আমাদের সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আছি ভালো, আপনি ভালো আছেন? আছি জি ভালো। স্যার। আমরা আপনাকে আমাদের আয়োজনে পেয়ে স্যার অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা স্যার প্রকাশ করতে চাই আপনার মূল্যবান সময়ের জন্য। এবং আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক আমাদের আয়োজনটি দেখছেন সরাসরি রাজ টিভির পর্দায়। আর্থ্রাইটিস রোগ নির্ণয়, নিডল বায়োপসি এর ভূমিকা। দর্শক যারা আছেন দেখছেন এবং বিশেষ করে আর্থ্রাইটিস এর রোগী যারা আছেন, তারা যদি এই সংক্রান্ত কোনো কিছু জেনে নিতে চান, কোনো প্রশ্ন থাকে, আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনাদের সমস্যার কথা বিস্তারিত কিংবা প্রশ্নের কথাটি একটু বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তিনি সমাধান দিবেন। ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে এবং আমাদের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসি টিউপাসেট। দর্শক, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই আয়োজনের আজ 105তম পর্ব। সঞ্চালনায় আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে। স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাই, স্যার আমরা একটি আলোচনার বিষয়বস্তুতে আজ বায়োপসি টার্মটি দেখতে পাচ্ছি। এই বায়োপসি বলতে আসলে আমরা কি বুঝি স্যার? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন। সাধারণত বায়োপসি আমরা একটা মেডিকেল টার্ম। বায়োপসি আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, মেডিকেল সায়েন্সেস প্রায় সব ক্ষেত্রেই আমরা বায়োপসি করে থাকি। অনেক সময় আমরা যেমন লিভারে যদি কারো সমস্যা থাকে, লিভার বায়োপসি করা হয়। যা অনেক সময় যাদের কিডনিতে সমস্যা থাকে, কিডনি বায়োপসি করা হয়। যাদের ফুসফুসের সমস্যা থাকে, ফুসফুস সমস্যা বায়োপসি করা হয়। এছাড়াও যাদের অনেক সময় সমস্যা থাকে, যে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে স্কিন বায়োপসি করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে লিভার, কিডনি, ফুসফুস ছাড়াও ব্রেন বায়োপসি করা হয়। অর্থাৎ যে কোনো অর্গানে আমরা বায়োপসি করতে পারি। বায়োপসি বলতে বোঝায় যে টিস্যু, শরীরের ভিতরে যে টিস্যু বা কলা থাকে, এই কলা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বের করে ওইটা হিস্টোপ্যাথোলজি বা প্যাথোলজিস্ট দ্বারা পরীক্ষা নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় বায়োপসি। বায়োপসি সাধারণত আমরা দুই ধরনের হয়ে থাকে, একটা ওপেন বায়োপসি এবং নিডল বায়োপসি। আমরা রিমাটোলজিস্ট যারা, তারা অনেক ক্ষেত্রে বায়োপসি করে থাকি। যেমন কারো যদি পলিমাইসাইটিস থাকে বা ডার্মাটোমাইসাইটিস থাকে, মাংসপেশি থেকে টিস্যু নিয়ে হিস্টোপ্যাথোলজি করাকে বলা হয় মাস্কুলার বায়োপসি। এছাড়াও জয়েন্ট বা গিটা, এই গিটার ভিতরে যদি কারো কোনো ইনফেকশন, ইনফ্লামেশন বা কোনো অ্যামাইলয়েড ডিপোজিট ডিজিজ থাকে, অনুরূপভাবে জয়েন্ট থেকে আমরা টিস্যু নিয়ে অনেক সময় আমরা বায়োপসি করে থাকি। এছাড়াও আমরা রিমাটোলজিস্ট যারা, স্কিনে অনেক সময় আমাদের স্কিন ম্যানিফেস্টেশন থাকে, রিমাটোলজিক্যাল ডিজিজ, এক্ষেত্রে স্কিন বায়োপসি করে থাকি। অনেক সময় আমরা নার্ভ বা ভাস্কুলাইটিস বা মনোনিউক্লিয়াস মাল্টিপ্লেক্স, অনেক সময় আমরা সুরাল নার্ভ থেকেও বায়োপসি করে থাকি। অর্থাৎ বায়োপসি যে কোনো অর্গানে যে কোনো সময় করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জেনে নিলাম দর্শক বায়োপসি সম্পর্কে। এবং বায়োপসি আসলে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা দিতে গেলে আসলে বিভিন্ন প্রয়োজনে কিন্তু বায়োপসি করা হয়। ঠিক তেমনি আর্থ্রাইটিস রোগ নির্ণয়ও বায়োপসির যে প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমরা আরো অনেক তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার এবার একটু আর্থ্রাইটিস এর প্রসঙ্গে আসি। আর্থ্রাইটিস কথা বলছি, আর্থ্রাইটিস রোগটি আসলে আর্থ্রাইটিস এটা একটা মেডিকেল টার্ম, জয়েন্টে প্রদাহ। অর্থাৎ যেমন আমরা বিভিন্ন ধরনের জয়েন্ট আছে আমাদের শরীরের ভিতরে, যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট,
রিস্ট, এলবো, শোল্ডার, অর্থাৎ জয়েন্ট দুইটা বোনের সংযোগস্থল। এই দুইটা বোনের সংযোগস্থলে একটা কাভার থাকে, ক্যাপসুল, এবং তার বাইরে একটা সাইনোভিয়াম থাকে। ক্যাপসুল, সাইনোভিয়াম কাভারিং। যদি সাইনোভিয়ামের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এই টার্মটাকে বলা হয় আর্থ্রাইটিস বা জয়েন্টের প্রদাহ বা অস্থিসন্ধির প্রদাহ, বাংলায় যদি বলি আমরা। ধন্যবাদ স্যার। অস্থি সন্ধি প্রদাহ এই অসুখটি আসলে স্যার কেন হচ্ছে, কি কি কারণ মূলত এর পেছনে কাজ করে? রিমাটোলজিস্টরা সাধারণত এই অস্থিসন্ধির প্রদাহ নিয়ে ডিল করে। এর মধ্যে যেমন অটোইমিউন কিছু ডিজিজ আছে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাল আর্থ্রাইটিস, সার্কোইডোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস অথবা এসিলি। এছাড়াও ইনফেকশনের কারণে অনেক সময় হয়ে থাকে, যেমন সেপটিক আর্থ্রাইটিস। অনেক সময় ক্রনিক ডিজিজ, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলার জয়েন্ট, অথবা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসির জন্য অনেক সময় এই আর্থ্রাইটিস হতে পারে। এছাড়াও গাউটি আর্থ্রাইটিস হতে পারে। এছাড়াও অন্যান্য কিছু কিছু মেলিগন্যান্সির ক্ষেত্রেও অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে। অর্থাৎ আর্থ্রাইটিস যে কোনো কারণে হতে পারে। গ্রানুলোমাটাস ডিজিজ অনেক সময় হয়ে থাকে, অ্যামাইলোইডোসিসের কারণেও অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিসের অজস্র কারণ। একটা কারণ হলো অটোইমিউন ডিজিজ, যেটা আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস অনেক সময় বলে থাকি, গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। স্যার, এই যে বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হচ্ছে, তার মানে আর্থ্রাইটিসটা আসলে কোন বয়সে মানুষের বেশি দেখা দিচ্ছে? এটা কি স্যার সব বয়সের আর্থ্রাইটিস বিভিন্ন, মানুষের হতে পারে? হ্যাঁ, আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে। আমরা বলি যে যেমন আর্থ্রাইটিস একবারে অনেক সময় আমরা আর্থ্রাইটিস ছোট 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। এটা ছোট বড়, পুরুষ মহিলা, যে কোনো বয়স হতে পারে, যে কোনো স্যার, সময় হতে আহ, পারে। বলছিলেন আসলে আর্থ্রাইটিস অনেক রকম আছে এবং বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হয়। আর স্যার, এক্ষেত্রে উপসর্গগুলো নিশ্চয়ই বিভিন্ন রকম হতে পারে, আর যাদের আর্থ্রাইটিস আছে এবং বিভিন্ন বয়সের মানুষ আর্থ্রাইটিস আক্রান্ত হতে পারেন। স্যার, একটু যদি জানতে চাই আলাদা করে যে মূলত কি কি উপসর্গ নিয়ে আসলে এই বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের রোগীরা বেশি আসে। স্যার, যদি একটু উপসর্গগুলো সম্পর্কে আমার দর্শকদের ধারণা দিতেন। আর্থ্রাইটিস সাধারণত গিরা ব্যথা, গিরা ফুলা, টেম্পারেচার বা জ্বর আসা, অথবা জয়েন্ট মুভমেন্টে বা চলাফেরায় করতে কষ্ট হওয়া। অনেক সময় আর্থ্রাইটিস যেমন লো ব্যাক পেইন থাকতে পারে, আর্থ্রাইটিসের কারণে নেক পেইন থাকতে পারে, চেস্ট ওয়ালে পেইন থাকতে পারে, বিভিন্ন গিরায় আক্রমণ করতে পারে। গিরা আক্রমণ করলে যেমন ব্যথা, ফুলে যাওয়া, জ্বর আসা, এবং নড়াচড়া বা মুভমেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন বা চলাফেরায় কষ্ট হওয়া। সাধারণত আর্থ্রাইটিস সকালের দিকে বেশি হয় বা রাত্রে বেশি হয়। কাজকর্মের মাধ্যমে একটু কমে যায়, বা ব্যথার ওষুধ খেলে আর্থ্রাইটিস অনেকটা কমে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আর্থ্রাইটিস রোগটি নিশ্চয়ই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে স্যার। এটা সঠিক সময়ে এই রোগটি নির্ণয় করা গুরুত্বপূর্ণ। স্যার, এই আমরা বায়োপসি নিয়ে কথা বলেছি আলোচনার শুরুতে, পরবর্তীতে এই বিষয়ে এই প্রসঙ্গে আরো কথা বলতে চাই স্যার। তার আগে একটু জেনে নিতে চাই যে আসলে আর্থ্রাইটিস, বিশেষ করে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে স্যার, এগুলো ডায়াগনোসিস করাটা সঠিক সময় কতটা গুরুত্বপূর্ণ স্যার? আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে হলে সাধারণত কোন বয়সে এই জয়েন্ট পেইন হয়েছে, কাদের হয়েছে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের আর্থ্রাইটিস হয়, মধ্য বয়সে আরেক ধরনের হয়, এবং বয়স যাদের আরেকটু বেশি তাদেরকে অন্যরকম আর্থ্রাইটিস হয়। পুরুষ মহিলার ক্ষেত্রেও আর্থ্রাইটিসের ভাগ রয়েছে। আবার কোনো কোনো সময় আমরা যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন চিকুনগুনিয়া একটা ভাইরাস আছে, ভাইরাস জনিত, এখানেও আর্থ্রাইটিস হতে পারে। ইভেন ডেঙ্গুতে অনেক সময় জয়েন্ট পেইন বা মায়ালজিয়া হতে পারে। অর্থাৎ আর্থ্রাইটিস যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো হতে পারে। অর্থাৎ ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে। কারো যদি, আমি উদাহরণ দিয়ে যদি বলি, কারো যদি কোমরে ব্যথা, দাঁড়ে ব্যথা, তার সঙ্গে লার্জ জয়েন্ট পেইন থাকে, সাধারণত স্পন্ডালো আর্থ্রাইটিস আমরা বলে থাকি। কারো যদি হ্যান্ড জয়েন্ট, দুই হাতেই ব্যথা, সাথে পায়ের ব্যথা বা অন্যান্য গিরাও ব্যথা হতে পারে, এক্ষেত্রে রিমোটয়েড আর্থ্রাইটিস হতে পারে। কারো ক্ষেত্রে অনেক সময় গিরা ব্যথার সাথে শ্বাসকষ্ট বা কাশি, তার সঙ্গে বাইল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড যদি সোয়েলিং থাকে, সার্কোইডোসিস হতে পারে। অর্থাৎ ডায়াগনোসিস করতে হলে প্রপার হিস্ট্রি, প্রপার এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা হতে পারে। যেমন কিছু কিছু ইনভেস্টিগেশন, যেমন রুটিন ইনভেস্টিগেশন আমরা করে থাকি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, যাকে সিবিসি বলা হয়। ইএসআর অনেক সময় বেশি থাকে, অনেক সময় সিআরপিটা পজিটিভ থাকে বা বেশি বেশি থাকতে পারে। তার সঙ্গে যদি রিমাটয়েড আর্থ্রাইটিস হয়, তাহলে আর এ টেস্ট, এনটিসিবি পজিটিভ হয়।
আবার অনেক সময় কারো যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস সাসপেক্ট করি, যে হিস্ট্রি এবং এক্সামিনেশন করে, এই ক্ষেত্রে সিআরপি বেশি থাকে এবং এইচএলএ-বিটি হিসাবে পজিটিভ থাকতে পারে, অথবা এমআরআই করলে স্যাকুলাইলাইটিস থাকতে পারে। অর্থাৎ আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে হলে হিস্ট্রি, এক্সামিনেশন, রুটিন কিছু ইনভেস্টিগেশন এবং স্পেসিফিক ইনভেস্টিগেশন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা যেমন হিস্ট্রি, এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশন, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন করেও আমরা ডায়াগনোসিসে বুঝতে পারি না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় নিডল বায়োপসির ক্ষেত্রে নিডল বায়োপসির সাহায্য নিতে পারি। যেমন যদি কারো আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস থাকে, এই ক্ষেত্রে আমরা নিডল বায়োপসি করে স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছতে পারি। অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে আমাদের আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেমন টিউবারকুলোসিস কিনা, লেপ্টোসি কিনা, বা কোনো গ্রেনুলোমাটাসিস ডিজিজ কিনা, অথবা অ্যামাইলোডোসিস কিনা, অথবা লিম্ফোমা, বা অথবা অন্য কোনো মেলিগনেন্সি আছে কিনা। এই ক্ষেত্রে আমরা এই বায়োপসির সহযোগিতা নিতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, নিডল বায়োপসিটা কিভাবে করা হয় এই প্রসেসটা সম্পর্কে একটু ধারণা যদি দিতেন। এটা একটা মডার্ন টেকনিক বলতে পারি। আমরা আগে এই আগে আমরা ওপেন বায়োপসি করতাম, অর্থাৎ অর্থোপেডিক সার্জন অজ্ঞান করে বা লোকাল লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করে সাইনোভিয়াম থেকে টিস্যু নেওয়া হতো। এখন এই প্রসেসটা সহজ করা হয়েছে এবং খুব সহজলভ্য এবং খুব ইনএক্সপেন্সিভ, মানে কম দামে করা যেতে পারে। অর্থাৎ এখানে একটা নিডল বায়োপসি থাকে, বায়োপসি নিডল থাকে, ট্রকার থাকে, এবং আল্ট্রাসোনোগ্রাম করে স্পেসিফিক জায়গা লোকেট করে ওই জায়গা থেকে আমরা বায়োপসি নিডল দিয়ে টিস্যু সংগ্রহ করা হয়। এবং এই টিস্যু প্রপার ওয়েতে এবং প্রপার জায়গায়, যেমন প্যাথোলজিস্টের সাথে কথা বলে ওই প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে এটা হিস্টোপ্যাথোলজি করা হয় এবং প্রপার ডায়াগনোসিস করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার দরকার হয় না। এই ক্ষেত্রে আপনার অপারেশন প্রসিডিওর যেমন অনেকগুলা ওটিতে নিতে হয়, ওই প্রসিডিওর গুলো নেই এই ক্ষেত্রে। ও ক্লোজড পদ্ধতি বলতে পারি। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে স্পেসিফিক লোকেশন করে ওই জায়গা থেকে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করে থাকি। স্যার, এই প্রসিডিওরের জন্য কি আলাদা করে হাসপাতালে ভর্তি হতে হয় কিংবা স্যার হাসপাতালে থাকতে হয়? না না, এটা হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আউটডোর বেসিসে আল্ট্রাসোনোগ্রাম একটা মেশিন থাকতে হবে এবং ট্রোকার বায়োপসি ডিটেল থাকতে হবে, আর স্টেরাইল বস, স্টেরাইল ড্রেপিং শিট হলে যথেষ্ট, আমরা করতে পারি এটা। সুতরাং আসলে আহ আমরা নিডল বায়োপসি নিয়ে কথা বলছি, এই বিষয় সম্পর্কে অনেক দর্শক জানছেন, তারা হয়তো অনেকে ভয় পাচ্ছেন। এটা হয়তো অনেক বড় কোনো প্রসিডিওর, আসলে সেরকম কিছুই না। এটা কিন্তু আউটডোর বেসিসেও করা যেতে পারে এবং খুব আসলে পেইনফুল কিছু না এক্ষেত্রে। অ্যানেস্থেশিয়ারও প্রয়োজন হয় না, স্যার কিন্তু সেই বিষয়টা আমাদের বলেছেন। আর স্যার, এই যে নিডল বায়োপসি নিয়ে কথা বলছি, ডায়াগনোসিস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটি টুল এবং অনেক ক্ষেত্রে এর প্রয়োজন পড়ে স্যার। এই নিডল বায়োপসি আর ক্ষেত্রে আসলে কি কি সুবিধা পাওয়া যায় এবং এর অসুবিধাগুলো কি কি স্যার? যেহেতু এটা একটি প্রসিডিওর, কিছু অসুবিধা হয়তো বা থাকতে পারে স্যার, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিন। সুবিধাগুলো বলি। সুবিধা যেহেতু ওটিতে দিতে হয় না, এটা সেফ প্রসিডিওর এবং ইনএক্সপেন্সিভ, এবং অপারেশন মানে বায়োপসি করার পরে উনি বাড়ি চলে যাবেন। এটা হলো সুবিধা। অসুবিধা তেমন নেই। সাধারণত অনেক সময় যেহেতু ডিটেল, অনেক সময় নার্ভের ভিতরে গিয়ে নার্ভ ইনজুরি হতে পারে, টেন্ডনের ভিতরে গিয়ে টেন্ডন ইনজুরি হতে পারে। সেই জন্য আল্ট্রাসাউন্ড গাইডেড, অর্থাৎ আমি দেখে দেখে জয়েন্টের ভিতরে ঢুকবো। যদি মানে এক্সপার্ট লোক হয় তাহলে সেফ প্রসিডিউর, সেফ সেফ মেথড, কোনো অসুবিধা হয় ইউজুয়ালি হয় না। আমরা যেগুলো করছি ইউজুয়ালি এই বায়োপসি নিডলে তেমন সমস্যা হয় না। কিন্তু ব্লিডিং হতে পারে, কারণ সেটা বিটিসিটি করে নিতে হয় অনেক সময়, যে ব্লিডিং কোয়াগুলেশন ডিফেক্ট বা ব্লিডিং ডিজঅর্ডার আছে কিনা এটা দেখে নিতে হয়, এইটুকুই। স্যার, এই মানে যে ভেসেল ইনজুরি হলে, যদি অসতর্কতা স্বরূপ ভেসেল ইনজুরি হতে পারে, ভেসেল ইনজুরি হলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, এইটুকু। লোকাল ইনফেকশন ঢুকতে পারে, এটা তো যে কোনো নিডল ঢুকালে হতে পারে, এজ ইউজুয়াল। সুতরাং আসলে খুব মাইনর কিছু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু এটি অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত সেফ একটি প্রসিডিওর। আসলে যদি কোনো চিকিৎসক কাউকে নিডল বায়োপসি সাজেস্ট করেন কোনো কারণে, রোগীদের আসলে ভয় পাওয়ার কিছু নেই এখানে। খুব সেফ একটি প্রসিডিওর সম্পর্কে আমরা জেনে নিয়েছি। স্যার, এই নিডল বায়োপসি যখন স্যার করতে হয়, এই প্রসিডিওরটা আসলে মূলত কে করেন স্যার? একজন রোগী আসলে এই প্রসিডিওরের জন্য কার কাছে যান?
এটা আমরা যারা রিমাটোলজিস্ট আছি, রিমাটোলজিস্টরাই এটা করে থাকেন। এবং বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে আমরা রিসেন্টলি এটা শুরু করেছি, এবং খুব বেশি আমরা কয়েকটা করেছি। শুধু নিডল বা বায়োপসি নিডল যেটা পাওয়া যায় মার্কেটে, ওটা কিনে নিতে হয়। ওইটা একটু দাম বেশি, 5 থেকে 6 হাজার টাকা লাগে। আর বাকি প্রসিডিওর হয়তো আলট্রাসোনোগ্রামের জন্য কিছু পয়সা লাগে, এইটুকুই। আর তেমন খরচও কম। দর্শক রিমাটোলজিস্ট করে থাকেন, আর যারা আলট্রাসোনো স্পেশালিস্ট আছে, বিশেষ করে সোনো গাইডেড যারা এই বায়োপসি করে থাকেন, তারাও করে থাকেন ওই সময়। যারা সোনোলজিস্ট ওনারাও করে থাকেন। ধন্যবাদ স্যার। দর্শক আমরা কিন্তু নিডল বায়োপসি মোটামুটি আদ্যোপান্ত জেনে নিয়েছি, এবং স্যার একটি বিষয় সম্পর্কে আসলে অনেকেই জানতে চান, সেটা হচ্ছে খরচ কেমন। এবং স্যার আপনি কিন্তু খরচ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিয়েছেন। স্যার আমি এবার একটু জানতে চাই আসলে এই সুবিধাটা বা এই সেবাটা বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যায় স্যার, নিডল বায়োপসি করার নিডল সুবিধাটা? বায়োপসিটা রিসেন্টলি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে শুরু করছি। অন্যান্য জায়গায় এটার সুবিধা এরকম এখনো মানে এক্সপার্টও হয়নি, এবং এটা বাইরে কোথাও হয় বলে আমার জানা নেই। বাংলাদেশে আর কোথাও হয় না সম্ভবত। ধন্যবাদ স্যার। আমরা নিডল বায়োপসি সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছি, এবং দর্শক আর্থ্রাইটিস রোগ নির্ণয় আসলে নিডল বায়োপসি যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এবার স্যার একটু আর্থ্রাইটিস এর প্রসঙ্গে ফিরে আসি। স্যার আর্থ্রাইটিস ডায়াগনোসিস হওয়ার পর তার চিকিৎসাটা কিভাবে দেওয়া হয়? স্পেসিফিক অনেক সময় আমি আরেকটু কথা বলে নিই। নিডল বায়োপসি করে আমরা সাধারণত অনেক সময় যেমন টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে পারি, লেপ্রোসি ডায়াগনোসিস করতে পারি, মেলিগনেসি ডায়াগনোসিস করতে পারি, প্যারাসাইটিক আর্থ্রাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন, এগুলো আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। স্পেসিফিক ডায়াগনোসিস যদি হয়ে থাকে, যেমন হিস্ট্রি এক্সামিনেশন এবং কিছু রুটিন ইনভেস্টিগেশন, যদি বায়োপসি লাগে, অনেক ক্ষেত্রে লাগে না, কোনো ক্ষেত্রে যদি লাগে, তাহলে স্পেসিফিক ডায়াগনোসিস, যেমন আমরা যদি টিউবারকুলার আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি, টিবি ডায়াগনোসিস করতে পারি, অ্যান্টি টিউবারকুলার থেরাপি সাধারণত 6 থেকে 9 মাস পর্যন্ত দিয়ে থাকি। অনেক সময় আমরা ফাঙ্গাল আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দেওয়া হয়। কোনো কোনো সময়, অনেক সময় ক্রিস্টাল আর্থোপ্যাথি হয়, ক্রিস্টাল মানে গাউটি আর্থ্রাইটিস, অনেক সময় আমরা বায়োপসি করে থাকি। এই ক্ষেত্রে গাউটের যে চিকিৎসা, ওই চিকিৎসা দেওয়া হয়। অর্থাৎ স্পেসিফিক ডায়াগনোসিস হওয়ার পরে স্পেসিফিক চিকিৎসা। কারো যদি লিম্ফোমা বা কোনো মেলিগনেন্সির কারণে আর্থ্রাইটিস হয়ে থাকে, আমরা বায়োপসি করে যদি কনফার্ম হতে পারি যে এই আর্থ্রাইটিসটা মেলিগনেন্সি বা লিম্ফোমার জন্য হচ্ছে, তাহলে লিম্ফোমার ট্রিটমেন্ট করতে হবে বা মেলিগনেন্সি ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ ট্রিটমেন্ট ডিপেন্ড করবে আমার স্পেসিফিক ডায়াগনোসিস কোনটা, সেই ডায়াগনোসিসের চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে ওই অনুরূপভাবে দুই ধরনের আছে। একটা হলো নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, একটা ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। নন ফার্মাকোলজি চিকিৎসা হলো রোগ সম্পর্কে জানা, রোগ সম্পর্কে প্যাথোফিজিওলজি জানা, রোগের কি কি লক্ষণ হতে পারে ওটা জানা, এবং কিভাবে হয়েছে ওটা জানা, এবং ওর জন্য কোনো যদি থেরাপি লাগে, ফিজিক্যাল থেরাপি বা কোনো ফিজিওথেরাপি বা অন্য কোনো থেরাপি লাগতে পারে, এই ক্ষেত্রে জানা। কিভাবে কি ডায়েট খাবেন বা ডায়েটারি কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এই বিষয়ে জানা। যেমন স্পেসিফিক যদি বলি, যেমন গাউটি আর্থ্রাইটিস যদি বলি, তো এই ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে পারি, যেমন সিপ, ফিশ, প্রোটিন জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে পারি। স্পেসিফিক রোগ। ধন্যবাদ স্যার। আমরা আর্থ্রাইটিস এর চিকিৎসা সম্পর্কে কিন্তু দর্শক জেনে নিয়েছি। আমাদের আলোচনার একটি পর্যায়ে মাহমুদুল করিম হৃদয় তিনি জানতে চেয়েছেন স্যার, এইচএলএ পজিটিভ হলে করণীয় কি? থ্যাংক ইউ আপনাকে, আপনাকে ধন্যবাদ। যে এইচএলএ পজিটিভ সাধারণত আমরা কখন করি, এটা একটা এক্সপেন্সিভ টেস্ট। সাধারণত হিস্ট্রি যদি সাজেস্টিভ হয় যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অর্থাৎ লো ব্যাক পেইন, প্রদাহজনিত কোমরে ব্যথা, প্রদাহজনিত ঘাড়ে ব্যথা, বা চেস্ট ওয়ালে পেইন, গোড়ালিতে ব্যথা, পায়ের তলায় ব্যথা, সাথে অন্য অন্য লার্জ জয়েন্ট পেইন যদি থাকে, এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ হিস্ট্রি যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিস যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস হয়, এই ক্ষেত্রে আমরা HLA-B27 একটা টেস্ট, এটা পজিটিভ হতে পারে, নাও হতে পারে। অনেক সময় পজিটিভ হয়ে থাকে, যাদের স্পেসিফিক হিস্ট্রি, স্পেসিফিক এক্সামিনেশন ফাইন্ডিং থাকে, এদের পজিটিভ। ইউজুয়ালি স্পন্ডাইলো আর্থ্রাইটিস এই রোগটা হয় সাধারণত, স্পন্ডাইলো আর্থ্রাইটিস ক্ষেত্রে এই টেস্টটা পজিটিভ হয়।
অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রলং থেরাপি, প্রলং ট্রিটমেন্ট, দীর্ঘমেয়াদী চিকিৎসা, এখানে একই কথা, যে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে আমি বলতে পারি যে ব্যথানাশক ওষুধ, ব্যথা নিরাময়ের ওষুধ। ব্যথানাশক ওষুধ আমি যেগুলো বলছি কিছুক্ষণ আগে, যেমন ডাইক্লোফেনাক দেওয়া যেতে পারে, এসিক্লোফেনাক দেওয়া যেতে পারে, ইন্ডোমেথাসিন দেওয়া যেতে পারে, এগুলো ব্যথা নাশক ওষুধ। ব্যথা নাশক ওষুধ সাধারণত আমরা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত খাওয়াই থাকি। এর সঙ্গে তীব্রতা, রোগের তীব্রতার উপর নির্ভর করে আমরা ডিজিজ মডিফাইং ওষুধ, যেমন সালফাসালাজিন, কারো কারো ক্ষেত্রে মেথোট্রেক্সেট, অনেক সময় টিএনএফ ব্লকার আছে যেমন অ্যাডালুমিম্যাব, ইটানেসেট, ইনফ্লেক্সিম্যাব, এই সমস্ত ওষুধগুলো আমরা এই রোগীর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে উল্লেখ্য যে একটা ওষুধ শুরু করলে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমাদের ওয়েট করতে হয় কাজ শুরু হইতে, এবং ম্যাক্সিমাম ফলাফল পাইতে হলে 4 থেকে 6 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি ভালো কাজ করে ওষুধটা আমরা কন্টিনিউ করি, যদি দেখি ওষুধটা কাজ যদি না করে থাকে, তাহলে আমরা এই ওষুধ পরিবর্তন করে আমাদের যে অপশন গুলো আছে, যেমন টিএনএফ ব্লকার, জ্যাক কাইনেজ ইনহিবিটর, এর যে কোনো একটা আমরা শুরু করতে পারি। এবং একটা ওষুধ কাজ না করলে আরেকটা ওষুধ আমরা ইউজুয়ালি সুইচ করি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওই ওষুধটা আংশিক কাজ করছে, অর্থাৎ কিছু কাজ করতেছে কিছু কাজ করতেছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় আরেকটা ওষুধ যোগ করে দিয়ে থাকি। উম, এইটা হলো ড্রাগ ট্রিটমেন্ট। আর নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, পেশেন্ট যদি বসে বসে থাকে তাহলে তাকে অ্যাক্টিভ মুভমেন্ট বা অ্যাক্টিভিটি, মানে চলাফেরা করতে পারে এরকম কাজের মধ্যে রাখতে হবে। এই ক্ষেত্রে ডাইটারি অ্যাডভাইস, কোনো অ্যাডভাইস নাই যে এই খাবার খেতে হবে ওই খাবার খেতে হবে না, এরকম কোনো অ্যাডভাইস নাই। কিন্তু তার যদি ওবেসিটি থাকে, ওজন বেশি থাকে, ওই হাইট ওয়েট অনুসারে তার বিএমআই ঠিক করে তার ওজন কমানোর উপদেশ দিয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে অনেক সময় ওজন কম থাকে, এক্ষেত্রে অনুরূপভাবে আমরা ওজন বাড়ানোর জন্য পরামর্শ দিতে পারি। অর্থাৎ HLB-27 স্পন্ডাইলো আর্থ্রাইটিস এছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হতে পারে, যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস। অর্থাৎ HLA-A27 পজিটিভ মানে স্পন্ডাইলো আর্থ্রাইটিস এরকম না, আবার স্পন্ডাইলো আর্থ্রাইটিস মানে HLA পজিটিভ হইবে এরকম না, নেগেটিভ হয়েও স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, পুরো বিষয়টি চমৎকার ভাবে বুঝিয়ে বলার জন্য, এবং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আর স্যার, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে। স্যার, আমি আমাদের দেশের মানুষের কমন টেন্ডেন্সির কথা বলি। আমরা আসলে অনেকে আছি যারা যদি চিকিৎসক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন, স্যার আমরা একটু ইতস্তত করি। এবং বিশেষ করে সেগুলো যদি স্যার অল্প হলেও ইনভেসিভ প্রসিডিওর হয়, তাহলে স্যার ভয়ের জায়গাটা আরো বেড়ে যায়। স্যার, এই যে আর্থ্রাইটিস রোগ নির্ণয় নিডল বায়োপসি নিয়ে আজ কথা বললাম স্যার, এটা নিয়ে যদি কারো ভয় থাকে কিংবা কারো সংকোচ থাকে, স্যার খরচ নিয়ে ভয় থাকে, স্যার তাদের এই ভুল ধারণাগুলো স্যার দূর করার জন্য স্যার কি বলার আছে আপনার? আমি একটু আগে বলছি এটা একটা মাইনর মাইনর প্রসিডিওর, অহেতুক ভয় পাওয়ার কিছু নাই। আমরা আরেকটা কথা হলো, সব ক্ষেত্রে আমরা বায়োপসি করি না, স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে, স্পেসিফিক কিছু কারণ আছে। আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস অথবা মনো আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে সমস্যা হচ্ছে যে এটা গাউটি না স্পন্ডাইলো বা সোরিয়াটিক বা টিউবারকুলার বা ফাঙ্গাল বা প্রোটোজোয়াল ইনফেকশন কিনা, স্পেসিফিক ডায়াগনোসিস করার জন্য আমরা করে থাকি। ভয় পাওয়ার কিছু নাই, মাইনর প্রসিডিওর, এবং খরচও বেশি নয়, এবং খুব সহজলভ্যে আমরা খুব সহজেই এটা করে থাকি। আলট্রাসোনোগ্রাফি একটা মেশিন থাকলে করে থাকি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ভয় পাবো না, আমরা সাহস যোগাবো। সবাই ভালো থাকেন এবং সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। আর চমৎকার ভাবে আর্থ্রাইটিস রোগ নির্ণয় নিডল বায়োপসির ভূমিকা সম্পর্কে আমাদের জানিয়েছেন, এবং সেই সাথে নিডল বায়োপসি নিয়ে যাদের একটু ভুল ধারণা আছে কিংবা যারা একটু ভয় পান এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে, আমার মনে হয় তাদেরও ভয় সংকোচ গুলো আজ দূর হয়ে গেল। স্যার আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং আপনার সুস্বাস্থ্য এবং স্যার সাফল্য কামনা করছি সব সময়। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আজ 105তম পর্ব। এই আয়োজনটি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে রাজ টিভির পর্দায়। পরবর্তী আয়োজন দেখারও আমন্ত্রণ রইল, এবং সেই সাথে আমি একটু জানিয়ে রাখি আমাদের আয়োজনটি সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি টুপাসি। দর্শক, আগামী আয়োজন দেখার জন্য আসলে আমি বলবো, এবং সেই সাথে আপনাদের মূল্যবান মন্তব্য কিংবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট সেকশনে দর্শক করতে পারেন।
আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.